এটার থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার এই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়া। যেতে চাই মঞ্জু আলম পান্নার কাছে। মঞ্জু আলম পান্না, গতকালকেই যেটা আমরা দেখলাম, যদি বলি অন্তর্বর্তী সরকারের আমলে যেটা আমরা অধ্যাদেশ আকারে যে জারি করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা সংশোধনী আইনে বুধবার সংসদে পাশ হলো। এখন আপনি কি মনে করেন, আপনার মতামতটাকে, আওয়ামী লীগের কার্যক্রম এখন পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল? কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে এবং এরা যে কোনো সময় বা নির্বাহী আদেশে যদি গভর্নমেন্ট ইচ্ছা করে উইথড্র করতে পারে। এবং কিভাবে এটি যে অধ্যাদেশ বলে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, এই প্রক্রিয়াগুলো এখন সবাই জানে। যে সংবিধানের সন্ত্রাসবিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করা হয়েছিল, সেটি রেটিফাই করা হয়েছে। যদি না করা হতো আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতি ফিরতে পারতো। এখন সেটি যেহেতু সেটা আইনে রেটিফাই করা হয়েছে, সো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকছে। দেখো তো আরো অনেক কিছু জুড়ে দিয়ে, সেখানে হচ্ছে অনলাইনে কোনো ধরনের কার্যক্রম প্রচারণা করতে পারবে। তখনও ছিল যখন ডক্টর ইউনূস সরকার করেছিল, তখনও ছিল অনলাইনে প্রচারণা করা যাবে না, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যাবে না। এখন নতুন যেটি হয়েছে সেটি হচ্ছে যে শাস্তির বিধান যুক্ত হয়েছে। আগে শাস্তির বিধানটি ছিল না। আগে ছিল নিষিদ্ধ রাজনৈতিক বা যে কোনো সংগঠন বা সত্তার নেতা কর্মীরা কিছু করলে সেটি শাস্তির বিধান ছিল। আর এই ক্ষেত্রে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দলের ক্ষেত্রে ওটি ছিল না, এটি এখন হয়েছে। যাই হোক, দেখুন, আমি স্ট্রেট বলবো, আমি সবসময় একটা কথা বলি, রাজনৈতিক শূন্যতার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ, চরমপন্থা। আওয়ামী লীগ 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত অবশ্যই পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিল। বিএনপিকে রাজনীতি করতে দেয়নি, জামাতকে মাঠে নামতে দেয়নি। জামাত স্বাধীনতা বিরোধী শক্তি হোক, যুদ্ধাপরাধী সংগঠন হোক, যেটাই হোক, সেটি তো আইন দ্বারা প্রমাণিত হয়নি বা সেই সুযোগটা দেওয়া হয়নি। সেই জায়গা থেকে তাদের প্রতি যে আচরণগুলো করা হয়েছে আমরা সেই সময় বিরোধিতা করেছি। আচ্ছা, এগুলো করে কি হয়েছে? তখন থেকেই বলে আসছিলাম যে চরম যে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে চরমপন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে, ঘটেছেও তাই। এবং এই কথাগুলো কিন্তু আমার না, এগুলো আমার কথা না, এগুলো স্কলারদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। আবার এখন যেটি করা হচ্ছে, আওয়ামী লীগকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ তৈরি করা নিজেদের জন্য, আবারও একটি পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে। আমরা জঙ্গি শাসন দেখিনি ডক্টর ইউনূসের, চরম সাম্প্রদায়িকতাবাদ, চরম মৌলবাদের উত্থান দেখিনি, আমরা আইএসএসের পতাকা নিয়ে মিছিল করতে দেখিনি দিনের পর দিন, দেখেছি তো। সেই পুরনো কথাগুলো এখনও বলতে হচ্ছে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের পরে এসে সম্ভবত আমাদের এই কথাগুলো আর বলতে হবে না। আমরা বিএনপি সরকারের প্রতি অবশ্যই শুরু থেকে আস্থা রাখতে চেয়েছি এবং এ কথাও বলেছি যে এই যে সুযোগ বিএনপির জন্য, এটি কাজে লাগাতে হবে। ব্যক্তিগতভাবে তারেক রহমান প্রথমে এসে কিছু সিমটম দেখালেন, খুব উদার গণতান্ত্রিক, তিনি বা তার এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, তার প্রোটোকলের গাড়ি বহরের সংখ্যা কমানো হলো, তিনি 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করছেন, শনিবারে অফিস করছেন। আমরা আপ্লুত হচ্ছিলাম। আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো খুবই কম। কিন্তু যা শুরু হয়েছে, আমরা 2 মাসও তো যায়নি সরকারের, সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আরও একটি জঙ্গি শাসনের দিকে আমরা যাচ্ছি। এই যে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা হচ্ছে, এর মধ্যে দিয়ে কেউ লাভবান হবে না, কেউ লাভবান হয়নি, পৃথিবীর ইতিহাস তা বলে না। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কী জন্য নিষিদ্ধ করবেন? কি কারণে নিষিদ্ধ করা হবে? যখন 1 আগস্ট 2024 জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, আপনি ঘেটে দেখুন। আপনি বললে আমি এখনই বের করে দেখাবো। এখানে তো আমি কথা বলছি, তাই আমার রেফারেন্সটা আমি নিজে দিতে চাই। ওই সময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে এটি কোনো সমাধান না। ঠিক আজকে এখন এই পর্যায়ে এসে এই কথা বলতে বাধ্য হচ্ছি,
এটি কোনো সমাধান না। কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ রাখা যায় না। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা মানে আলটিমেটলি ওই দলটাকে নিষিদ্ধ রাখা। অতএব এটি দিয়ে কোনো লাভবান হবে না। আমরা আরও একটি ভয়ঙ্কর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এটি বিএনপির জন্য তো লাভবান, যেমন আওয়ামী লীগের জন্য লাভবান হয়েছে। আপনি বলুন, আওয়ামী লীগের জন্য লাভবান হয়েছে? আওয়ামী লীগ যে দিনের পর দিন নির্বাচনবিহীন একটি ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা করছিল, কোনো দলকে রাজনীতিতে নামার সুযোগ দিচ্ছিল না। হয়তো কখনো কখনো বিএনপিকে অনুমোদন দেয়, কখনো পল্টনে আবার পুলিশ ধাওয়া দেয়, তখন এসে আবার তারা চলে যায় সোহরাওয়ার্দী উদ্যানে, ওইখান থেকে ধাওয়া খেয়ে আসে প্রেস ক্লাবে, এই চলছিল। এখনও যদি এটি চলে, আপনি ফারাকটা কোথায়? ফারাক আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, শেষমেশ এসে জামাতকে নিষিদ্ধ করেছিল একটা সংকটময় মুহূর্তে, আমরা সাপোর্ট করিনি। এখন সেই নিষিদ্ধের জায়গাটি মানে আইনের জায়গায় নিয়ে আসা হচ্ছে। এবং এ কথা বললে তো ভুল হবে না, আজকে যে পথ দেখানো হচ্ছে আওয়ামী লীগ টুমোরে আসবেই, আসতে হবে। তারা এসে মানে যদি আবার এরকম শক্ত হয়ে আসতে পারবে কিনা আবার? হতেও পারে, হয়তো 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, আসবে তো। আপনি বিনাশ করতে পারবেন না, এটা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ এসে ঠিক সেম অস্ত্র ব্যবহার করবে। আবার বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকেও নিষিদ্ধ করতে পারে, বা জামাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি, বরং ওই রাজনৈতিক দলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যদিও আমি জানি না আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা। যদি এই ধারা চলতে থাকে, তারা যেতে বাধ্য হবে। জি, আমি একটু আসি আবু হেনা রাজ্জাকির কাছে। আবু হেনা রাজ্জাকি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করা যাবে কিনা বা বিনাশ করা যাবে কিনা একটা প্রশ্ন। যদি বলি, আবার মঞ্জু আলম পান্না বলেছেন আওয়ামী লীগকে কি জন্য নিষিদ্ধ করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহকারী আলোচক, আমার একজন প্রিয় মানুষ পান্না, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। না, আপনি বলছেন বিনাশ করা যাবে কিনা, এটা যদি আমি এক লাইনে জবাব দিই, আপনি জানেন সায়েন্সের একটা থিওরিতে বলে শক্তির রূপান্তর হয়, ধ্বংস করা যায় না। আপনি যে কোনো শক্তি, আপনি যদি একটা মেটালকে শক্তি ধরেন, একটা লোহার টুকরাকে, এটা দিয়ে আপনি জাহাজ বানাইতে পারেন, তলোয়ার বানাইতে পারেন, হ্যাঁ, বোম বানানোর কাজে লাগাইতে পারেন। এইভাবে যে কোনো শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না। আপনি যে কথা জামাত নিয়ে বলা হইল, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এরশাদ পতনের পর থেকে ধরি, আমার কাছে মনে হয় আমাদের এই আন্দোলনগুলো বেশি মনে আছে, মানে এরশাদ পতনের পর থেকে। সেখান থেকে কিন্তু কম সময় না, মোটামুটি 35-36 বছর। এই 35-36 বছর যাবতই কিন্তু দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা বড় দল জামাত বিরোধী, এবং এই জামাত বিরোধী থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের মতে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি অ্যানালাইসিস দিচ্ছি। তাহলে অত বড় দুইটা শক্তি গত 25 বছর তারা টানা রাজত্ব, না 25 না 30 বছর, শেখ হাসিনার 2 টার্মে 20 বছর, ম্যাডাম খালেদা জিয়া মনে করেন 3 বার প্রধানমন্ত্রী, 10 ইয়ার্স। এই 30 বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল, এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে, এটা বললি বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম না, বেক টার্ম। বাংলাদেশের লোকগুলো খায় না, আমি সেখানে যাচ্ছি না সেই আলোচনাটায়। কিন্তু আমরা তো ধ্বংস করতে চেয়েছি, জামাতটাকে তো কেউ চাই নেই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এটা কি বলা হয় যে ধ্বংস করা যায় না? সেই জামাত হাঁটি হাঁটি পাপা করে আজকে বিরোধী দলের নেতা। গল্প আপনি যত করেন, 5 বছর পতাকা উঠবে তার বাড়িতে। আমি কিন্তু বিদ্বেষ না আমার, আমি ব্যাখ্যা দিচ্ছি কি বিরোধিতা করছেন, নাকি নাটক। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা নাটক কিনা, পরিষ্কার নাটক ছাড়া আমি কিছু দেখি না। তা না হলে আজকে তারা 68টা সিট পেয়েছে, 1। 2, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। 31% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? কেউ বলছে আওয়ামী লীগ না থাকার কারণে ভোট বেশি। দরকার নেই আমার, 31% ভোট দিছে তো, হ্যাঁ, তাদেরকে ফাঁসি দিবেন, গুলি দিবেন? কেন ভোট দিছিল? 2টা পরীক্ষিত দল দেখে তারা ভাবছিল দেখি কি হয়। সেটা দিয়ে বিতর্কিত করে গেল রেজওয়ানা। কি বলল? মেইন স্ট্রিমে যাতে না আসতে পারে,
উগ্রবাদীরা তা না, পরিষ্কার সে মিন করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। ওই যে নষ্ট করা যায় না, যেটা পান্না ভাই বলল যে একটা দলকে ধ্বংস করা যায়, তার পক্ষে লজিক দিলাম। যেখানে জামাতে আপনি ডিস্ট্রয় করতে পারতেছেন না, সেখানে আওয়ামী লীগকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। এইবার আসেন আমার চ্যাপ্টার। আপনি যদি আমাকে বিবেকবান লোক হিসাবে বলেন, এগুলো সেও একমত হবে। এখন আপনি যদি আয়নাঘর ধরেন, বিডিআর হত্যা ধরেন, শাপলা চত্র হত্যার বিনা বিচারে হত্যা, তারপরে এই যাওয়ার আগে 1400 লোকের হত্যা, উনি একটা হত্যাও নিজে করেন নাই, বাট উনি এটা নেতৃত্বে ছিলেন, প্রিভিলেজ উনি দিয়েছেন, উনি চাইছেন ক্ষমতায় থাকতে, আর এগুলো সব ক্ষমতায় থাকার সাথে রিলেটেড। সেই বিবেচনায় যদি আমি যাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, পার্টি নিষিদ্ধ হওয়া দরকার। বাট আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন, বিএনপি আজকে ক্লেম করতেছে ক্ষমতায় এসে তারা একটা বড় গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দলের মানসিক প্রস্তুতি থাকতে হবে সবসময় এরকম যে আমি অলওয়েজ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি প্রস্তুত হন, এই ভোট পাইছেন, আবার সামনে পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনার প্রিভিলেজ আছে, যারা আওয়ামী লীগের অপরাধী, টোটাল আওয়ামী লীগের সব তো অপরাধী না, অলরেডি এফআইআর হয়েছে, মামলা হয়েছে, দণ্ড হয়েছে, এফআইআরের ভিতরে যাদের নাম আছে তারা আপনার কার্যক্রম স্থগিত থাকতে পারে। আমি বলছি না কার্যক্রম উঠাইয়ে দেন, আমি আসছি অন্য ব্যাখ্যায়। সেই পানিশমেন্টগুলো হোক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যখন বন্ধই করবেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রস্তাব আনলো, আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক বন্ধ করার কথা হইলো, যে পার্টি নিষিদ্ধ করার কথা আসলো, সেখান থেকে শিফট করে, যেহেতু তখন আজকের ক্ষমতাসীন কি বলছিল যে আমরা কোনো পার্টি নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হোক, এটা আমরা চাই না, এবং এটা হয় না, এটা জনগণের ব্যাপার। আরে ভাই, সেদিন যদি আপনি সুকৌশলী বুদ্ধিমান হইতেন, তাইলে তো চুপচাপ থাইকা ইনুস সাহেব দিয়ে করাইতে পারতেন, সমস্ত লায়াবিলিটিস তার উপরে থাকতো। আমি তো মনে করি আপনি রাজনৈতিক হিসেবে প্রজ্ঞাবান নন। এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই, যে বাংলাদেশে ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে। শক্তি, অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেক টার্ম হবে, বাট নর্মাল শক্তি 3টা পাওয়ার: মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস অলিগার্ক। এইটা যদি ধরেন, এদের উপরে কেউ মাতব্বরি করে কিনা সেটা অন্য চ্যাপ্টার, সেটা যেহেতু আনসিন আমি বলবো না, বাট ডিপ স্টেট একটা টার্ম আছে। এই যে 3টা মিডিয়ার পক্ষ, এই মিডিয়াগুলো কিন্তু সব মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল 16 বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন কিন্তু এইটা বর্তমান সরকারের পক্ষে। আজকে পান্না বলুক, আপনি বলেন XYZ, সবাই কিন্তু ওইভাবে মিডিয়া, আমরা এই মিডিয়াই যে 16 বছর যাকে সাপোর্ট দিচ্ছে, সেই মিডিয়াই তো এখানে ঘুরে দাঁড়াইছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা এসে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। এটার কারণ হচ্ছে এই 3টা সেক্টর কখনোই জামাতের পক্ষে আসবে না। আমি কিন্তু বলছি না তারা আসুক কি না আসুক, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার্ক যারা, তারা যেহেতু জামাতকে প্রেফার করবে না, এটা যখন নিশ্চিত হয় কোনো দল, তখন ভাবে মিডিয়া কোনো অপশন নাই, তখন মনে করেন সেই দলটা ডেসপারেট হতে পারে। কেন আমি বলছি যে আজকে তো যে ক্ষমতায় আছে এই 3টা সেক্টর তার পক্ষে। আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনি লিখে রাখেন যে এই যে মিডিয়াটা, এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। তো সেই বিবেচনায় যেহেতু আমার মিডিয়া দরকার, প্রশাসন দরকার, প্লাস বিজনেস অলিগার্ক দরকার, এবং সেটা নিশ্চিত যাদের জন্য কাজ করবে না কখনো, আমি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও, সুতরাং সেই হিসেবে তাদের একমাত্র রাইভাল হতে পারে এই আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, যে শক্তিটা নিয়ে, সেই শক্তির কাছে যদি আজকের সরকার নিজেরে প্রমাণ দিতে পারে যে ইয়েস, আওয়ামী লীগের জায়গায় আমরা থাকলে কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারবো, এই নিশ্চয়তার ভিত্তিতে তারা বন্ধ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তা না হলে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, এই যে দল যেটা সিদ্ধান্ত নিল, বিএনপির মতো দল, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসবে। এই সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলো ওনরা যে ওনরা গণতান্ত্রিক কি না, এই প্রশ্ন আসবে। মঞ্জুর আলম পান্না বলেছেন আবার কোনো এক সময় অনুমোদন দেওয়ার মতো সুযোগ আছে না, সেটা তো ধরেন, হ্যাঁ, সংসদ যেটা না, আপনি অধ্যাদেশ আজকে করছেন, আবার সময়ের ব্যবধানে বাতিলও করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ স্পেসিফিক্যালি বন্ধ করা হয়েছে, তার রাজনৈতিক কার্যক্রম তা তো না। অধ্যাদেশটা রেটিফাই করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট।
এইটির অধীনে মানে এইটাকে আওয়ামী লীগের- নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাস দমন অধ্যাদেশটাকে অ্যাপ্রুভাল দিছে। হ্যাঁ, হ্যাঁ। এখন নির্বাহী আদেশে আবার যে কোনো সময় যদি সরকার মনে করে তাহলে সে সুযোগ আওয়ামী আছে লীগ কিনা? উপস্থিত উপর থেকে আমার আমার কার্যকরী কা- আমার সিদ্ধান্ত কাছে নিতে যেটা পারে। মনে হয়, এটা যদি আপনার রিল্যাক্স হন, কথার কথা বলছি, কখনো যদি পরিবেশ পক্ষে আসে, আমরা অতীতে শেখ হাসিনা কি করছে, সবকিছু কিন্তু আদালতে শিফট হয়েছে, এবং আমরা আদালত যা বলে আদালতে বানাইছি আমরা, মানে ক্যাশ করেছি। এখন এরাও যদি এইরকম ভাবে যে আদালতে যাবে, আদালত যদি মনে করে, তার মানে কি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের আন্ডারস্ট্যান্ডিং, কেননা ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে বিচার বিভাগের যে আলাদা করে সচিবালয় বানানো হয়েছে, সেই অধ্যাদেশটাই বাতিল করে বাতিল করা দিয়েছে। হয়েছে। তো এই অধ্যাদেশ বাতিল করার মানে আপনি বলেন, তার মানে কি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে তো আপনার বিচার বিভাগটা আলাদা রাখবেন। আমাদের দেশের ক্যারেক্টারে যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন, ইনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার করেন গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। তাহলে আপনি এই অধ্যাদেশ বাতিল করবেন কেন, ইফ ইউ বিলিভ ইন জি, ডেমোক্রেসি? ধন্যবাদ। আমি একটু পান্নার কাছে মঞ্জুর আলম পান্না ভাইয়ের কাছে যেতে চাই। মঞ্জুর আলম পান্না, এখানে একটা বিষয়, এই বিল পাস হয় এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল কোনো ব্যক্তি সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলের তালিকাভুক্ত করতে পারে। তবে ওই অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। আমার প্রশ্নটা হলো, এই বিল পাস হওয়ায় এখন তো যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পথ কি বেশি প্রশস্ত হলো কিনা, এক, আবার যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে তাদের জন্য এটি অশনি সংকেত হয়ে উঠবে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে ব্যাখ্যা করুন নিষিদ্ধ করার সুযোগ আসলো কিনা বা আগে কি ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি অশনি সংকেত আমাদের রাজনীতিতে। আর আমাদের বোধহয় একটু ভুল হচ্ছে, আমরা গুলিয়ে ফেলছি। সেটি হচ্ছে রাজাকি ভাই লয়ার মানুষ, উনি আর ভালো বলতে পারবেন। আমি ইন ব্রিফ বলি এটার বিষয়ে। যখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড বা অন্য কোথাও গেলেন, তখন এই অনেকে চোখে বলল, আরে এ তো বিদেশ চলে গেছে, আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগ মনে হইতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথাবার্তা হচ্ছিল কদিন আগে, যিনি অ্যারেস্ট হলেন সাবেক স্পিকার শিরিন শামীম চৌধুরী বা সেলিন হায়াত আইভির সাবেক মেয়র নারায়ণগঞ্জের, অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এদের সমন্বয় তো আসার কথা হচ্ছিল। তখন কিছু জঙ্গি মনোভাবাপন্ন ব্যক্তি আর কিছু সংগঠন, তার মধ্যে জামাতে ইসলামী ছিল, এবি পার্টি ছিল, এনসিপি ছিল, তারা এরা কি জঙ্গি সংগঠন কিনা? আমি বলছি জঙ্গি মনোভাবাপন্ন কিছু ব্যক্তি, আচ্ছা। আচ্ছা, তারা মিলে জিগির তুললো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যমুনা ঘেরাও করলো। এটা হচ্ছে 2025-এর 9 মে, 2025-এর 11 মে তড়িঘড়ি করে সন্ত্রাস বিরোধী আইনের দুটি ধারা এটা সংশোধন করা হলো, 18 এবং 20। সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু নিষিদ্ধ করার কথা ছিল যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসের অভিযোগে, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় স্পেসিফিক্যালি কিছু ছিল না, অথবা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় কিছু ছিল না। ওই সময় জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, তারা বললো যে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না। যেহেতু রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না, করলে এটি আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে, তখন ম্যাটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের সেই শব্দ, সেই ডিজাইনের অংশ হিসেবে কি করলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এর আগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কোনো ধারা ছিল না। 18 এবং 20 ধারা সংশোধন করে এটি করা হলো, জারি করা হলো, এবং পরবর্তীতে 11 মে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করা হলো যে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এ হচ্ছে মূল বিষয়। তার মানে আপনি রাজনৈতিক সংগঠন নয়, যে কোনো সংগঠন বা সত্তাকে নিষিদ্ধ করার বিষয় আগেও ছিল, যেমন হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে না, এরকম আরো কয়েকটি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, হরকতুল জিহাদ। এখন সেটি যেটি দাঁড়ালো যে রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে, তার মানে এক অর্থে রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনার প্রশ্নটা কি ছিল আমি একটু ক্লারিফাই করলাম, পথটা খুলে গেল কিনা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা? হ্যাঁ, এখন সেটা তো আমি প্রথমে বললাম, এখন এটি আরো সহজ হলো। এখন মনে করেন এই অস্ত্র জামাতের উপর প্রয়োগ করতে পারে,
এই অস্ত্র আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ প্রয়োগ করতে পারে বিএনপির উপরে। আমি তো সেটাই বললাম একবারে, যে এই নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে, এই যে অন্যকে মাইনাস করে রাজনীতি করার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের জঙ্গি শাসন এসেছিল, জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটেছিল। আরও একবার সেদিকে আমরা যাচ্ছি। এর মধ্য দিয়ে তারেক রহমান সাহেব বা বিএনপি যে খুব লাভবান হবে প্রশ্ন ওঠে না। কিন্তু সমস্যা হচ্ছে, যখন যে ক্ষমতায় যায় কোশমিনকালের জমিদারি মনে করে সেটিকে, এবং তারা মনে করে যে সারা জীবনের জন্য, আজীবনের জন্য তারা ক্ষমতা এসছে, আর নামতে হবে না। কিন্তু বারবার আমরা ভুলে যাই, আমাদের সামনে নিকট অতীত রয়েছে 2024-এর 5 আগস্ট কিভাবে আওয়ামী লীগ সরকারের পতনটা ঘটেছিল। তবে আরেকটা কথা বলি, মানে কি ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না? প্রশ্নই ওঠে না, শিক্ষা নেয় না, এটা তো পুরনো কথা। এবং এটাই ইতিহাসের শিক্ষা, এটাই ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। তার সাথে আরেকটু বলে রাখি, 5 আগস্ট কিন্তু বারবার হবে না। আবার ওই কথিত জঙ্গিদের কথায় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা সামনের সারিতে এসে বিপ্লবের স্বপ্ন দেখাবে, ওই ধরনের ডাকে কিন্তু আর কেউ আসবে না। আপনার একটা ভিডিও আমরা দেখলাম, সেটা হচ্ছে 25 বছর 50 বছর পর, 25 বছর কিংবা 50 বছর পর আওয়ামী লীগের নাতি পুতি কেউ ফিরে আসে, আপনার বয়স 101 বছর হলেও আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বিষয়টা আসলে কি বুঝিয়েছেন? কি যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়টা বলেছেন নাকি অন্য কিছু? না, অনেকগুলো বিষয় এখানে ইনভলভ। আমি ওখানে বলেছি দুই পক্ষের জন্য, জি, দুইটা পক্ষ তো, জি। মানে আমি বলছি দুই পক্ষ কারা, আন্দোলনের জন্য যারা দাবিদার। মানে সেখানে একটা কথা যুক্ত করেছি, আওয়ামী লীগ কি যে এখন নিষিদ্ধ হলো কার্যক্রম, মনে হয় আওয়ামী লীগ আবার শক্ত হয়ে ফিরে আসতে পারে? সেটা তো সময়ের ব্যাপার, সেটা তো অন্য আসপেক্ট। আমি বলছি আপনি সুরক্ষা অধ্যাদেশ যেটা দিচ্ছেন, সুরক্ষা অধ্যাদেশ বলতে এই যে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং সিভিল মামলাগুলো আছে সেটা উঠে যাবে, 1। আর 2, কোনো নতুন মামলা তাদের হবে না। তবে এখানে কিন্তু 5 নম্বর দফায় বলা আছে, তবে যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, হত্যার, তখন সেটা তদন্ত সাপেক্ষে মানবাধিকার কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিচারটা করা যাবে। তার মানে কি, আলটিমেটলি কিন্তু ওটা হলো না। আপনি যদি আপনি ইন্ডেমনিটি আনেন, আমি বঙ্গবন্ধু হত্যার পরে একটা ইন্ডেমনিটি ছিল, ওটা রিওপেন করা যায়। ইভেন 71 সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দিয়েছিল, এবং জামাতকেও সাধারণ ক্ষমা করা হয়েছিল। তো সব কিছু মিলে এগুলো রিওপেন করা যায়। সেজন্য 1 নম্বর। 2 নম্বর হলো, জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, হত্যা হয়েছে, নিখোঁজ হয়েছে, ধান খেতে ঘুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমার মিলানো কঠিন হয়ে যায়। যাই হোক, রাষ্ট্রপতির বিতর্কে আমি গেলাম না। কিন্তু জুলাই সুরক্ষাটা ছাত্রদের জন্য কেন? জুলাই সুরক্ষাটা আপনার নিজের জন্য হইতে হবে। যেহেতু আপনি দাবি করেন আন্দোলনে আপনি ছিলেন, তাহলে এই সুরক্ষা শুধু ওদের কেন? এবং ওরা এটা নিয়ে স্যাটিসফাইড হয় না। জুলাই সুরক্ষা আপনি নাই কেন? আপনি চলনে বলনে স্টাবলিশ করতেছেন, মুখে বলতেছেন জুলাই চেতনার পক্ষে, অ্যাকশনে আপনি দেখাচ্ছেন না। তাহলে জুলাই সুরক্ষা আপনার দরকার নাই। আমি সেই জন্য 1 নম্বর, এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড গেল, মানে একটু জানার ইচ্ছা, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির আদেশ অত্যাদেশ যদি আইনে পাশ হয়ে যায়, তারা বিএনপি কি বাদ থাকে? সেটা আমি একটু জানতে চাচ্ছি। কোথায় জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির কথা বলছে, এই দায় মুক্তি অধ্যাদেশ যদি হয়ে যায়, আইনে পরিণত হয়? হয়েছে তো আমি বলি এটা আলটিমেটলি তারা মনে করতেছে যে তাদের কোনো দায় নাই। আমি তো সেই জায়গাটাই আসতেছি। তারা মনে করছে তারা কোনো দায় নাই, তারা কিন্তু নানানভাবে বুঝাইতেছে আমরা ছিলাম না, ইত্যাদি ইত্যাদি। এখন আবার যখন জুলাই নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যায়, ওই জুলাইটা বইলা সাথে, যেমন জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করা, জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো, সব। যদি আপনি এতই জুলাইয়ের জন্য ফিলিংস থাকবে, তাহলে তো এত বিতর্ক হওয়ার কথা না। সেই জন্য বললাম, তো তাদের এই সুরক্ষাটা হচ্ছে না। এটা যদি আওয়ামী লীগ, এটা ওই অর্থে বলছি, 50 বছর পর, 70 বছর পরও যদি আসে, আপনাদের বয়স যদি 70, 80, 90 হয়ে যায়, আপনাদেরকে ঝুলাইতে পারবে। এটা গেল রিওপেন করে। উল্টা দিকটা আসেন, সংবিধান আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করেন, ওই সমাধান দিছি আমি 2টা। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি 6ষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2টা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন, অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না। 1।
দুই, আপনি 2 মাস পরে এটা সংশোধন করে ফেলেন, 2 মাস পর থেকে আর অপরাধ হবে না। কিন্তু এই যে সময়টার অপরাধটা হয়ে থাকলো, এটা থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার, এই জুলাই সুরক্ষা আইনও লাগে না এবং আপনার এই সমস্ত কিছু লাগে না। আপনি জুলাই আইনি সনদ যেটা হয়েছে সেটাকে বাস্তবায়ন করে গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কারটার ভিতরে ঢুকে যান, তাহলে আপনাদের কোনো পক্ষেরই এই সমস্যাটা থাকবে না। সেই অর্থে আমি বলেছি। জি, ধন্যবাদ। জনাব মঞ্জু আলম পান্না, আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। সেখানে সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন সহ প্রায় 24 জন, সেখানে বেরোবির ভিসি আছেন, 2 জন শিক্ষক আছেন, একজন প্রক্টর আছেন, এরকম মিলে প্রায় 24 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু রায়ের পরে দেখা গেছে আবার অসন্তোষ প্রকাশ করেছে যে সাইদের পরিবার। এই রায়টাকে কিভাবে দেখছেন? শুনুন, ট্রাইব্যুনালের যে রায় হচ্ছে বা মামলা পরিচালনা হচ্ছে, এগুলো নিয়ে আসলে মন্তব্য করা না করা সমান কথা। প্রথম কথা হচ্ছে, এই কথা বলার কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি এখন সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, মুক্তিযোদ্ধা, তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় তার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক। এই ট্রাইব্যুনালে কেন? এটি তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, নামটাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানে তার সেই সংজ্ঞাটাই দিই, যে সংজ্ঞার সাথে আমি একমত, যে 71-এ 2 রাষ্ট্রের মধ্যে সংগঠিত যে যুদ্ধ, সেখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিচারের জন্যই তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে, বা 5 আগস্ট যে ঘটনা, তার আগে যেই বিষয়গুলো ঘটেছে, সেখানে যদি মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকে, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের না। সেটা কেন আন্তর্জাতিক মান রক্ষা করবার জন্য করেছে কিনা না, এটা অন্য হিসাব। আন্তর্জাতিক মান তো আমরা ফুটবল খেলার ক্ষেত্রেও বলি, আন্তর্জাতিক মান তো আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে বলি। আন্তর্জাতিক বলতে এই আন্তর্জাতিক বলা হয়নি, এটা আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে না। আন্তর্জাতিক, তখন এই কোর্টে তো আপনার আন্তর্জাতিক অন্য অন্য মামলা আসছে না, স্পেনের মামলা আসছে না, ভারতের মামলা আসছে না, এটি আমাদের দেশের মামলাগুলো হচ্ছে। আমি তর্কের খাতিরে বলছি, দেখুন, হত্যা কারা করেছে তার আত্মস্বীকৃত খুনিরা কিন্তু রয়েছে। আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে রয়েছে বিদায় তাদের দায় মুক্তি দেওয়ার কথা উঠেছে এবং সেই আইনে পাশ হয়েছে যে দায় মুক্তি অধ্যাদেশ, তাই তো? তার মানে আত্মস্বীকৃত খুনিরা এখানে রয়েছে। সেখানে কারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কারা আসামি। বলছে তো এসআই সন্তোষকে হত্যা করেছি, বলছে তো যে থানা জ্বালিয়ে দিয়েছি, বলছে তো আমরা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছি, বলছে না? সো এগুলো আর নতুন করে কিছু বলার নেই। যদি তারপর আমি বলবো যে না, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে একেবারেই জড়িত নেই তা কিন্তু নয়। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামতে দেখেছি, অস্ত্র হাতেও দেখেছি। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সেটি বিচার্য বিষয়। এখন আমি পুলিশ সদস্যরা, মানে পুলিশ সদস্যরা যে গুলি করেছে, পুলিশ সদস্যরা, এই ছবি তো আমরা দেখেছি, এই ছবি আমরা দেখেছি, এই ছবি গুলি করেছে। এখন তার ব্যাখ্যা আবার তারা দিচ্ছে সেই আওয়ামী লীগ, যে আত্মরক্ষার্থে কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করতেই পারে। পুলিশ হাতে গুলি তো মানে অস্ত্র দেওয়া হয় তো মানে ললিপপ খাওয়ার জন্য না, তাই না? সেটা তো কাজ করার জন্যই দেওয়া হয়। আচ্ছা, এটা তাদের যুক্তি। এখন বিষয় হচ্ছে কি, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা মানে বিচার রায় আমরা পেলাম। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, তার 2-1টি রায় পেয়েছি। আমি একটা উদাহরণ দিই। এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছিলাম, এই ট্রাইব্যুনাল নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। দেখুন, এই ট্রাইব্যুনালে তাহলে এই ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধীদের জন্য। এবং সেই পুরনো হিসাবটি আবার দিই, অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন ওই সময় জামাতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী যারা অভিযুক্ত ছিলেন। সেই তাজুল ইসলাম কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়, চিফ প্রসিকিউটর হন? টবি ক্যাডম্যান ওই সময় তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন। সেই টবি ক্যাডম্যান আবার সেই তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে এলেন যখন তিনি রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হলেন। এগুলো প্রতিশোধের জায়গা থেকে হচ্ছে বলে আমি মনে করি। যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা অমুক অমুককে ফাঁসিতে লটকাইছে, তাহলে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা বিচার করতে হবে।
একটা ডিজাইন ছিল হয়তো। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওই মন্তব্যের কারণে, যিনি বলেছেন যে এখানে এই মানে শেখ হাসিনার বিচার হয় কিভাবে, তাকে কিন্তু করজোরে মাপ চাইতে হয়েছিল বা নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল। আরেকটা উদাহরণ দিই, সামবডি নাম পাটোয়ারি বাবু গত একদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে 12,000 কোটি টাকার লেনদেন তিনি দাবি করেছেন। এই স্ট্যাটাস যখন আদালতের সামনে আনা হলো এবং আদালত অবমাননার অভিযোগ করা হলো, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 1 থেকে। এবং ওই স্ট্যাটাসে যিনি লাইক শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো কথা, অবশ্যই এটা আদালত অবমাননার মধ্যে পড়ে যদি কোনো তথ্য প্রমাণ হাজির করা না যেতে পারে। ভালো কাজ করেছে আদালত। কিন্তু খোদ প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য BM সুলতান, আমি পুরো নাম সহ বলছি, তিনি যখন ওপেন ফেসবুকে লিখলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন তার পদে ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক IGP, তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজসাক্ষী করা হয়েছে তার দণ্ড কমানোর জন্য, এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আশুলিয়ায় আরেকজন কি নাম আমি ভুলে গেছি, সে ছিল আসামি, তাকেও রাজসাক্ষী বানানো হয়েছে, সেও মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই অভিযোগগুলো উঠেছে। আর একটা অভিযোগ কেন, আমরা তো ডাইরেক্ট অডিও রেকর্ড শুনলাম, সাইমুম রেজা তালুকদার আর একজন প্রসিকিউটর, তার কথোপকথন চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তার জামিনের জন্য তার পরিবারের সদস্যের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, ঘুষ চেয়েছে। আবার আর একটা রেকর্ড, ওটা আমি ডিসক্লোজ করেছিলাম, ওই ফজলে করিম চৌধুরীকে আটকানোর জন্য, মামলায় আসামি করার জন্য চট্টগ্রামে একটি ক্লাব, একটি সংগঠন 50 লাখ টাকা দিয়েছিল। অর্থাৎ তাকে মামলায় আসামি করার জন্য 50 লাখ টাকা দিয়েছিল। আবার কাকে দিয়েছিল? কোনো এক প্রসিকিউটরকে। আমার কাছে অডিও রেকর্ড আছে, সেটি যাচাই বাছাই করা যেতে পারে। আর তার জামিনের জন্য আবার 1 কোটি টাকা প্রসিকিউশন টিমের কোনো সদস্য দাবি করছে। এই যখন খেলা চলছে, এই যখন অভিযোগ, কই তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হলো না। কি হয়েছে সেসব ইসের? এবং ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি তো এটা নিয়ে একটু আর্টিকেলে লিখেছিলেন প্রথম আলোতে, যে এই অডিও আমি যেটা ডিসক্লোজ করেছি ওঠে না, যেটি 1 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটি তো প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে ছিল। সেগুলো নিয়ে কোনো কথা হয়নি কেন? কেন ট্রাইব্যুনাল শুধুমাত্র ওই পাটোয়ারি বাবু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিল? তাহলে তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, অথবা তিনি আমাদের মতন একজন আম জনতার অংশ এই জন্য? আর ওদের কাছে তথ্য প্রমাণ আছে, সাইমুম রেজা তালুকদারকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেই, কিংবা BM সুলতান, তার কাছে তথ্য প্রমাণ আছে, অথবা তিনি শক্তিশালী বা সরকার দলীয় ব্যক্তি, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই ট্রাইব্যুনাল নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই আবহিনা রাজ্জাকি। যদি এভাবে বলি, মঞ্জু আলম পান্না বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন জুলাই অভ্যুত্থানের বিচারগুলো ওখানে হচ্ছে, বিষয়গুলো আপনার এটা আমি করা যায় কিনা? পান্নাকে একটু আমি সংশোধন করি। এটা এই আইনটা, এই ট্রায়ালটা শুরু করার আগে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের ভিতরে যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে এটা ঢুকানো যায়, এটা করা হয়েছে। আমি একটু বলি রাজীব ভাই, সবই তো ক্ষমতাশালীরা যখন যা করে, যেমন সন্ত্রাসবিরোধী আইনে যেটি করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, আমি সেই বিতর্কে যাচ্ছি। আমি বলছি যে সেটাকে আইনের আওতায় নিয়ে নিছে, যে এই ধরনের অপরাধটাকে ওইটার ভিতরে নিয়ে নিছে। তারপর এখন নেওয়াটা ঠিক হইল কি না সেটা আরেক ব্যাখ্যা। আমি বলছি যে তারা ওইটুকু শুদ্ধ করে নিছে। আজকে যে দণ্ডটা হইল, দণ্ডটার পরে পরিপ্রেক্ষিতে যে SIR হইল, দেখলাম সেখানে বলা হচ্ছে যে উনি করেন নাই এবং উনি বলছেন আমি হুকুম পালন করেছি। 3 নম্বর পান্না একটা কথা বলছে, যে কথাগুলো আসছে, ঘুষ কেলেঙ্কারি, কোটি কোটি টাকার তারপরে তার একজন সহকর্মী ছিল তাজুলের, সে দেখছে বস্তা ভরে যায়, এই ধরনের কথা আছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কারণ আমার কাছে ওই সূত্রটা তার কাছে বক্তব্য মোতাবেক নাই, কিন্তু এগুলো আমি শুনছি, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা এমন একজন আসামি, এ তো সাধারণ আসামি না। যেমন ধরেন শেখ পরিবার, স্বাধীনতার যুদ্ধের নায়ক, তার পিতা, সেই হিসাবে একটা হেভি ওয়েট। হেভি মানে কি? বাংলাদেশে হাইয়েস্ট লেভেলের ওয়েট একজন ব্যক্তি,
এবং আসামি হইল সর্বোচ্চ ওজনের আসামি। তার মামলার ট্রায়াল যেখানে হয়, আর সেখানে তাজুল ইসলামের মতো একজন মানুষ, আইনজীবী, প্লাস ওই ট্রাইব্যুনালে 14 জন সেনা অফিসারকে হাজির করাইছে, যেটা বারবার বলা হয়েছিল সামরিক আইনে তাদের বিচার হবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে আনতে হয়েছে এখানে হাজির। এটা কিন্তু একটা হেভি ওয়েট কেস। সুতরাং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই ঘটনা কত সূক্ষ্মভাবে ঘটাইছে আমি জানি না, কিন্তু তারা ফুল টাইম যে সার্ভিলেন্সে ছিল এতে কোনো সন্দেহ নাই। তাদের আত্মীয় গোষ্ঠীজ্ঞাতি ফোন টোন সবই আন্ডার সার্ভিলেন্স ছিল বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনালের আশেপাশে তাজুলের অফিসে, এক্সওয়াইজেডের অফিসে বস্তা ভরে টাকা যাবে, সিসিটিভিতে আসবে বা কোনো ফুটেজে আসবে, এটা আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা খুব কঠিন। তাহলে কোন লেভেলে কীভাবে হয়েছে আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছি না। না, আপনি আমার একটা প্রশ্ন দিন, এই পাটোয়ারি বাবু নামে যে জনৈক ব্যক্তি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো, তাহলে একই অভিযোগ বিএম সুলতান তুলেছিলেন, তাহলে তার বিরুদ্ধে কেন কোনো গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো না? সুতরাং সেই হিসাবে মনে হয় এটা খুব কঠিন। তারপরে আমি জোর গলায় চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমি তো এটার ভিতরে ছিলাম না। সুতরাং এটা আমার কাছে গ্রহণযোগ্যতা একটু কম। কিন্তু যেমন এই কথাটা বলছে, যেমন ফেসবুকে স্ট্যাটাস, কয়েকদিন আগে দেখলাম যে স্বরাষ্ট্র সচিবের ছবি আর স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের ছবি ফটো কাট করে কে বা কাহারা বিলি করতে চায়, কেউ স্ট্যাটাস দিলে তারা গ্রেপ্তার করে। তা আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওই আলাপটায় শুনে আসছি, একজনে বলছিল, আমিও সেটার পক্ষপাতী। তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস না করে একটা আইন করে ফেলেন শেখ হাসিনার মতো, যে সরকারের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না, কার কার সমালোচনা করা যাবে না। আমার কাছে মনে হয় আইন করা ভালো, কারণ এই দেশের লোক, আপনি এই দেশের লোকের কোনো মূল্যই নেই। কেন মূল্য নাই আপনি বলেন? আপনি দেখেন তো আজকে এই দেশে কারা রাজত্ব করতেছে। একজন বলতেছিল একটা ইয়েতে, আমি দেখছি ফেসবুকে, কথাটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তার কথাটার মূল্য দিতেছি আমি। সে বলতেছে এই যে এই বিএনপি, এখন যে বিএনপিটা আছে সেই বিএনপি কার বিএনপি? তখন সে দেখাইলো কোথায় শুয়ে আছে বিএনপির অসহায় অবস্থায়, অতীত দিনের কাহিনী, মামলায় যারা ভুক্তভোগী। আপনার এই বিএনপি ওই লোকগুলার বিএনপি হন, ওই কর্মীদের বিএনপি হন। আপনারা বিজনেস অলিগার্ডের বিএনপি হয়েন না, অলিগার্কের। আপনারা মিডিয়ার বিএনপি হয়েন না, আপনারা আমলাদের বিএনপি হয়েন না। খুব প্যাথেটিক, ব্যথার থেকে বলছে। আসলে তো যে কয়টা লোক দেশ চালায়, এই কয়টা লোক তো বিএনপি না রে ভাই। আপনি তো সারা দেশের সাধারণ লোকের ভোটগুলো নিয়ে আসছেন, যারা ভুক্তভোগী ছিল দীর্ঘ 15 বছর, এবং যারা আজকে বসছেন, মন্ত্রী টন্ত্রী হয়েছেন। আপনি দেখান না কে কতটুক সাফার করছে। মামলা কেন নামে 300 হয়েছে, 400 হয়েছে। কেউ তো বছর বছর জেলে ছিলেন না, গেছেন আবার বের হয়েছেন, গেছেন আবার বের হয়েছেন। এবং রাজনীতিতে এটা হয়ে থাকে বলে আমরা জানি, শুধু আমরা না, আপনারাও বলেন। দুর্নীতির অভিযোগে যাওয়ার পর আইসা বলেন রাজনীতি করতে হলে জেলে যেতে হয়। তো সুতরাং এই যে বিষয়গুলা, এইসব জিনিস চিন্তা করলে ভাই, আপনি এই রাজনীতিতে এবং এই যে বিরোধী যেটা আমি বলতেছিলাম, যে কথাটা হারাই ফেললাম, এটা নতুন কিছু নয়। প্লাস আপনি যেটা বলতেছিলেন, এই মেইনলি কথা হচ্ছে যে প্রশ্নটা ছিল ওইটাই যে যে বাবু নামের পাটোয়ারি, যে তার বিরুদ্ধে যে সেই কারণে আপনার অন্যান্য প্রসিকিউটরদের এইটুক হজম করতে হবে যে সমালোচনা আপনাকে মেনে নিতে হবে। আপনি গণতান্ত্রিক সরকার, এটা আপনি মুখে দাবি করবেন, আর এক জায়গায় দেখব এর ছেলে এর স্ত্রী দিয়ে আপনি একটা কমিটি বানিয়ে ফেললেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? যে যখন ক্ষমতা আসে যে দল, সেই দলের যারা কর্ণধার হন, তাদের ছেলে মেয়ে কোথা থেকে জানি যোগ্য হয়ে যায়, কোথা থেকে জানি বিশাল যোগ্যতা অর্জন করে, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে আমি বলবো, গণতন্ত্রের খাতিরে এই সরকার আসছে, আপনি 5 বছর টিকে থাকার চেষ্টা করেন। এবং আপনি যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, তাতে জামাত কালকে বন্ধু হবে আওয়ামী লীগের। কেন বন্ধু হবে? আওয়ামী লীগ কিন্তু এখন ফ্লোটিং, সমুদ্রে ভাসতেছে, তার কিন্তু যে কোনো অবলম্বন ধরতে হবে, যে কোনো অবলম্বন। তাতে এই যে এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে এটা থাকতো, শুধু নিষিদ্ধকরণটা, ওই সময় যদি করে ফেলতেন, টোটাল দায়টা তার উপরে পড়তো, আপনারা সেফ থাকতেন। এখন জামাত কি বলতেছে?
আইন করে বন্ধ করা ঠিক না, এই ধরনের কথা তারা অলরেডি বলতেছে। সব শেষে সরকারকে বলবো, বাংলাদেশে এই পার্লামেন্ট একটা অ্যাবসলিউটলি অচল পার্লামেন্ট। ইন অ্যাডভান্স আমি বলছি এই কারণে 2/3 মেজরিটি আপনারা পেয়েছেন। এই পার্লামেন্ট চালালে লক্ষ না কোটি কোটি টাকা খরচ হয়, দেশে অর্থনৈতিক সংকট, পার্লামেন্ট বন্ধ রাখেন এই কারণে যে আপনার 2/3 মেজরিটির পর কারো কোনো বক্তব্য চলে না। সেক্ষেত্রে গাড়ি যেমন একটা বন্ধ করে রাখলে কয়দিন পর পর স্টার্ট দিতে হয়, মাসে 2 দিন আপনার পার্লামেন্টে ঢুকবেন, ঢুকে চালু রাখবেন যাতে সদস্যপদ বাতিল না হয়। আর সবশেষে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, আপনারা ওই পার্লামেন্টে ওই সমস্ত বাদ দেন, অচল পার্লামেন্ট, কোনো আমি চ্যালেঞ্জ করে দিলাম পার্লামেন্ট অচল। আপনাদের এখন নৈতিক দায়িত্ব কোনটা? জনগণের পাশে দাঁড়ান, আপনাদের নৈতিক কাজ, তেলের ব্যবস্থা করেন, টিকার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনেন, বরং উল্টো আপনারা বক্তব্য রাখতেন সামনে আরও দাম বাড়তে পারে। এই সমস্ত দিক কেন আপনাকে লক্ষ্য করতে বলি আপনাদেরকে? আপনার 5 বছর ক্ষমতায় থাকতে হলে সাধারণ লোকের পাশে দাঁড়াইতে হবে। তাদের অভাব অটনে ফ্রাস্ট্রেটেড হইলেই তৃতীয় ব্যক্তি যে তাকে 1 প্লেট বিরিয়ানির জন্য ডাকবে সে মাঠে নেমে যাবে। ধন্যবাদ সেই আপনাকে, দিকটা খেয়াল রাখতে হবে। যে মঞ্জু আলম পান্না, আপনিও কি মনে করেন কিনা অচল পার্লামেন্ট? এবং যে এখন যে বিশেষ করে যদি বলি তেলের সংকটের কথা বলা হচ্ছে হামের টিকার, এই বিষয়গুলোতে সরকার তো জোর দিচ্ছে এবং সে কাজও করছে, হামের টাকা দিচ্ছে, চেষ্টা করছে। বিশেষ করে জ্বালানি তেলের বিষয়টাও তারা সংকট সমাধানের চেষ্টা করছে। এখন কি করা আসলে অচল সংসদ আসলে বিষয় অচল যদি করে রাখে, সবাই মিলেমিশে করে রেখেছে, সবাই মিলেমিশে। জুলাই সনদ যে কদিন, যে আপনার 18 তারিখ থেকে সংসদ বসেছে ফেব্রুয়ারির, আবার 18 তারিখ আসতে গেল, হ্যাঁ, মানে অলমোস্ট 1 মাস 20 দিন বা 22 দিন। আপনি বলুন তো, জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে কদিন কথা হয়েছে? বিরোধী দল জামাতে ইসলামী বা তাদের যে সহযোগী এনসিপি কয়টা প্রশ্ন তুলেছে? আর সরকার থেকে তো সবার আগে তোলা উচিত, সরকারি দল উচিত, অফকোর্স উচিত, কিন্তু এই বিষয়গুলো তো মানে নোটিশ করবে আগে বিরোধী দল। সরকারি দলের দায় তাদের জবাবদিহিতার জায়গা আছে। কেন আপনার চোখ কান খোলা না? ঠিক আছে, আমি ভোট দিছি, আপনি ভোট নেওয়ার আগে কি বলেন জানেন? আপনি আমারে ভোট দেন, আপনার দায়িত্ব আমি নেব। ঠিক আছে, আপনি যে বলছেন ওটা পুস্তকের কথা, আর বাস্তবতার জায়গা থেকে বলি, যদি বাস্তবতার কথা যদি বলি, বিরোধী দলকেই তো অ্যাটাক করতে হবে। বিরোধী দলের দায় বেশি, বিরোধী দলের দায়, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে বিরোধী দলের দায় বেশি। সেটা আমি বলি, সেটা তো অবশ্যই দায় বেশি না, তারা আনতে পারে, কিন্তু তার আইনের লাভ কি? এটা কারণ হচ্ছে আপনি যখন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি ওই বিষয় আনবেন, আলাপ করবেন, ঠিক আছে, সেটা হলো বিষয়। তাহলে আমি যে পাল্টা প্রশ্ন করি, যে সরকার দল তো জুলাই সনদ নিয়ে আলোচনা করেন, তাহলে বিরোধী দল কেন করছে? এটার জন্য তো পার্লামেন্ট, আমি তো বলছি পার্লামেন্ট বন্ধ রাখতে। ওটা ঠিক আছে, আমি পার্লামেন্ট বন্ধ রেখে আপনি সিদ্ধান্ত নেন কেমনে তেল আনবেন, কেমনে পাশে থাকবেন, কেমনে হাম টিকে দিবেন, এটার জন্য সংসদে বসা লাগবে। আমি আপনার কথা সমর্থন করছি, কিন্তু আমি যেটা বলছি, কোটি কোটি টাকা ব্যয় করে এটা যে অচল, এটা যে ক্লাবে পরিণত হয়েছে, এটা অনেক আগে থেকে, নতুন কিছু নয়। শুনুন, আগে জামাতে ইসলাম, আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছিল নিজেরা বিরোধী দল, সরকারি দল। এখন আবার জামাত ইসলামী, সরকার, বিএনপি, মাসে 2 দিন সরকারি দল, বিরোধী দল, হ্যাঁ, এগুলো স্রেফ নাটক, মাসে 2 দিন ধোঁকা দেওয়া। আর ওই প্রস্তাবের সাথে সাথে রাজাকি ভাই যেটা বললেন যে এগুলো করে লাভ নাই, আপনি টিকার ব্যবস্থা করেন, তেলের ব্যবস্থা করেন, আর মাসে 2 দিন ওই গাড়ি স্টার্ট দিবেন যেভাবে ইঞ্জিন ঠিক রাখার লাগি। এরকম আমি আর একটা প্রস্তাব দিতে চাই, ফান নাথিং, এসব প্রথা দরকার নেই। রাষ্ট্রপতি ভাষণের উপরে মাসে পর মাস বক্তব্য, ধন্যবাদ প্রস্তাব, আরে এটা সবাই জানে, সরকারি দল যে বক্তব্য লিখে দেয় রাষ্ট্রপতি সেটাই তোতা পাখির মতন পড়ে, সেটার উপর আবার আলোচনা কিসের? জামাত এনসিপির ভূমিকাটা কি দেখছেন? কোনো ভূমিকা নাই, দরকার নাই তো। ভূমিকা তো যে যার এজেন্ডা নিয়ে আছে। আমি সেটাই বললাম, সরকারি দল তো সর্বদলীয় বৈঠক ডাকতে পারতো, এক্সপার্টদের ডাকতে পারতো, জ্বালানি বিশেষজ্ঞদের জ্বালানি সংকট মেটানোর জন্য, আবার হাম প্রতিরোধে যা করা দরকার, অ্যাডভান্স কি করতে হবে, শিশুরা মৃত্যু ঝুঁকির মুখে রয়েছে। সরকার সর্বদলীয় বৈঠক ডাকেনি, এক্সপার্টদেরও ডাকেনি, তাদের পরামর্শ নেয়নি, আর তারা তাদের মতো করে ডাকছে, পর্যাপ্ত তেলের মজুদ আছে। আবার এদিকে স্কুল কলেজ, মানে স্কুল অফলাইন অনলাইন স্কুল মানে করার কথা বলা হচ্ছে ব্লেন্ডেড পদ্ধতিতে। মানে একদিকে বলছি সমস্যা নেই, আবার বলছি রেশনিং করতে হবে, এগুলো সব বিরুদ্ধে কথাবার্তা হয়ে যায়। আর জামাতে ইসলামী এনসিপি তার এজেন্ডা নিয়ে আছে, জুলাই সনদের যা ভিতরে যা বলা আছে তার নিজেরাই মানতে চায় না, নিজেরাই মানে না তো। আপনি বলুন যে জুলাই সনদে কি সব সংস্কারের কথা? 5 আগস্টের পরে কি সংস্কার হয়েছে? 5 আগস্টে তাদের বক্তব্য অনুযায়ী যে সোকল বিপ্লব, সেই বিপ্লবের
চাহিদা ছিল মব, সেই বিপ্লবের চাহিদা ছিল দুর্নীতি, সেই বিপ্লবের চাহিদা ছিল সব জায়গায় কোটা, সব জায়গায় বিশেষ সুবিধা। কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের জন্ম বা আন্দোলনের জন্ম, তারপর সব জায়গায় কোটা। অতএব তারা যা বলে বা বলেছে স্রেফ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এই জুলাই সনদ এটাও ধোঁকা দেওয়ার জন্য, এগুলো সরকার দলকে প্রেসারে রাখার জন্য বা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে ডক্টর ইউনূস যাতে আরও ক্ষমতায়িত হতে পারতো বা দীর্ঘদিন আর একটু থাকতে পারতো, সেটি তার হয়নি। বিএনপি ওই জায়গাটা একটা ভালো কাজ করেছে। যাও, সব কিছুই হচ্ছে যার যার এজেন্ডা অনুযায়ী, জনগণের জন্য কিচ্ছু না। যদি তাই হতো, এই যে সংকট চারদিক থেকে বহুমুখী অর্থনৈতিক সংকট, ঋণে জর্জরিত, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। সরকার তো সেগুলো সংসদে তুলছেই না। রাজ্জাকি ভাই যেটা বলছে আমি তাকে সাপোর্ট করি। বিরোধী দল কি করছে? জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, এবং এই জুলাই সনদকে কেন্দ্র করে আবার সরকার ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে 2 মাস যেতে না যেতে। এটাও তো গণতন্ত্র নয়। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আবু হেনা রাজ্জাকি 1 মিনিট কিছু বলতে চান কিনা শেষ? না, জুলাই সনদ যে কথাটা আনছে, জুলাই সনদটারে বাস্তবায়ন করলে কি হয় জানেন? পার্লামেন্টে নিয়ে যে বিতর্ক চলছে, যে সমস্ত বিষয়গুলা, প্লাস বাইরে যাওয়ার যে বিষয়গুলো চলছে, দুই পক্ষের নিরাপত্তার বিষয় যেটা চলছে, সবগুলার অবসান হয়। তাহলে আমরা শান্ত মস্তিষ্কে অনেক আগাইতে পারি। আর 2/3 মেজরিটি আসেই সরকারি দলের, তারা তাদের মতো করতে পারবে। তারপরে কি উচ্চকক্ষ যদি বানাইতে যায় সংস্কার কইরা, সেখানে এরা বলছে আনুপাতিক ভোটের হারে আর এরা বলছে আসন ভিত্তি, সেই ডিবেট পরে চলুক। কিন্তু আমরা অনেক কিছু ওটা তো অনেক পরের বিষয় আছে কি ভাই। এই মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কিংবা আপনার অন্যান্য যে বিষয় রয়েছে, এগুলো তো সব পেইনফুল। বিচার বিভাগ কিছু করে, যেটি বিএনপি 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। সেটাই তো বলতেছি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আপনি কিছু করে। ওইটাই তো বললাম, আপনি গণতন্ত্রে আদৌ বিশ্বাসী কিনা। আপনি বিচার বিভাগটাকে নিয়ে যখন কথা বলতেছেন, অলরেডি সেটা স্টপ হয়ে গেল। এই যে বিচার বিভাগের জন্য যে বিল্ডিংটা নেওয়া হইলো, কি হবে ইনভেস্টমেন্টের? ভাই, এটা তো রাষ্ট্র, তামাশা না। শুনুন ভাই, সুতরাং ভাই, সংসদ আওয়ামী বন্ধ লীগকে রাখেন। আপনি দোষারোপ করবেন? আওয়ামী লীগ দোষারোপ না, আওয়ামী লীগ আলোচনাই তো আমরা আনতেছি না। আওয়ামী লীগকে দোষারোপ সংসদ করবেন? ভবন আওয়ামী বন্ধ লীগকে রাখেন, উত্থান ঘটাবেন? বুঝছেন? আপনি বলি এখন যেটা কি হচ্ছে অ্যাট ওয়ান্স, সেইটাই বলতেছি, আপনি সংসদটা বন্ধ আপনি তো রাখেন। আওয়ামী লীগকে দুধে ধুয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের প্রতি মানুষের সবকটা বেড়েছে না? সেটাই বলি, সংসদটা বন্ধ রাখেন। গাড়ির ইঞ্জিন যাতে বৈশা না যায়, মাঝে মাঝে স্টার্ট দিতে হয়। মাসে 2 দিন চালু দিবেন। তারপরে যে আইন পাশ করা দরকার, 2 মিনিট লাগে আইন পাশ করতে। আবার দোকান বন্ধ করে দেন, সংসদে বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে যার যার মতে কাজ করেন। 2/3 মেজরিটি সিদ্ধান্ত নেন। আমি আবারও বলছি, সাধারণ জনগণের পাশে দাঁড়ান। তাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, তেল হামটিকা এগুলো দেখেন। নয় যত ফ্রাস্ট্রেটেড তারা হবে, ততই 1 প্লেট বিরিয়ানি যদি পান্না ভাইও দেখায়, ওখানে দৌড় দিবে। অতিই হয় আন্দোলন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক, দুজনকে অসংখ্য ধন্যবাদ।